গভীর রাতে ক্ষুধা পেয়ে রান্নাঘরে গিয়ে দেখি শ্বশুরজি একা দাঁড়িয়ে আছেন আর টেবিলে রাখা একটা খাতায় এমন কিছু আঁকা যেখানে আমার আর তার দুটো নাম একসাথে লেখা, সাথে এমন কিছু পরিকল্পনা যা দেখে আমার হৃৎস্পন্দন থেমে যাওয়ার উপক্রম। রাত প্রায় 12টা, সবাই ঘুমিয়ে পড়েছে। আমার হঠাৎ খুব জোরে ক্ষুধা পেল। স্বামী গভীর ঘুমে, আমি চুপচাপ বিছানা থেকে উঠে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে ঢুকে দেখি মৃদু আলো জ্বলছে। শ্বশুরজি টেবিলে বসে কিছু লিখছেন। আমাকে দেখে চমকে উঠলেন, কিন্তু পরক্ষণেই হাসলেন। বললেন, তুমিও ঘুমাতে পারোনি? আমি বললাম, ক্ষুধা লেগেছে। তিনি উঠে দাঁড়ালেন, বললেন, বসো, আমি তোমার জন্য কিছু বানাই। আমি টেবিলে বসলাম। তিনি ফ্রিজ থেকে কিছু বের করতে গেলেন। টেবিলে তার খাতাটা খোলা পড়েছিল। অনিচ্ছাকৃতভাবে চোখ পড়ে গেল। খাতায় একটা ড্রয়িং, দুটো মানুষের ছবি, নিচে লেখা আমার নাম আর তার নাম, পাশে লেখা আমাদের নতুন জীবন। আরও লেখা ছিল তারিখ 1 ডিসেম্বর, জায়গা কক্সবাজার, পরিকল্পনা বিয়ের রেজিস্ট্রেশন করানো, নতুন নাম রাজীব আর নীলা, নতুন পরিচয় নতুন জীবন। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। খাতার আরেকটা পাতায় দেখলাম দুটো টিকিটের ছবি আঁকা, লেখা কক্সবাজার যাওয়ার টিকিট দুজনের জন্য। শ্বশুরজি ফিরে এলেন। আমার মুখের অভিব্যক্তি দেখে বুঝলেন আমি খাতা দেখেছি। তিনি খাতাটা নিজের দিকে টেনে নিলেন, বললেন, দেখে ফেলেছ? আমি কোনো উত্তর দিলাম না। তিনি চেয়ার টেনে আমার পাশে বসলেন, খুব কাছে। বললেন, হ্যাঁ, এটাই আমার পরিকল্পনা, পরের মাসে আমরা চলে যাব। তিনি আমার হাত ধরলেন, বললেন, আমি সবকিছু ঠিক করে রেখেছি। নতুন জায়গায় নতুন পরিচয়ে আমরা দুজন থাকব, কেউ জানবে না আমরা কে ছিলাম। আমি তোমাকে স্ত্রী হিসেবে সবার সামনে নিয়ে ঘুরব। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। মনের ভেতর একটা লুকানো স্বপ্ন যেন জেগে উঠল। দূরে সমুদ্র, নতুন জীবন, কোনো বাধা নেই, এই কল্পনা আমার মনকে টেনে ধরল। কিন্তু পরমুহূর্তেই আমি হাত ছাড়িয়ে নিলাম। উঠে দাঁড়ালাম, কাঁপা গলায় বললাম, বাবা, এসব কি ভাবছেন? আমি আপনার পুত্রবধূ, এটা কখনো সম্ভব নয়। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মেঘলা সেনগুপ্ত। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম দেবাশিস সেনগুপ্ত, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিয়ান আর তিয়াশা। রিয়ান 18 বছর বয়সী, কলেজে পড়ে। তিয়াশা 10 বছর বয়সী, স্কুলে যায়। আমরা কলকাতায় থাকি। দেবাশিস একটা আইটি কোম্পানিতে চাকরি করে, আমি একটা বেসরকারি স্কুলে শিক্ষিকা। আমাদের সংসার খুব স্বাভাবিক ছিল, কিন্তু যেদিন থেকে আমার শ্বশুরবাড়ি থেকে শ্বশুরমশাই আমাদের সাথে থাকতে এলেন, সেদিন থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। শ্বশুরমশাইয়ের নাম ত্রিদীপ সেনগুপ্ত, বয়স 65 বছর। আমার শাশুড়িমা 3 বছর আগে মারা গেছেন। তারপর থেকে তিনি একাই থাকতেন পুরনো বাড়িতে, কিন্তু হঠাৎ করেই তিনি সিদ্ধান্ত নিলেন আমাদের সাথে থাকবেন। শ্বশুরমশাই এসে পৌঁছানোর পর থেকে আমি তার আচরণে কিছু অস্বাভাবিক লক্ষণ দেখতে পেলাম। তিনি রাতে খুব দেরি পর্যন্ত জেগে থাকতেন, কখনো কখনো রান্নাঘরে, কখনো বা বারান্দায়, আর সবসময় কিছু না কিছু লিখতেন একটা পুরনো খাতায়। আমি প্রথম দিকে বিশেষ কিছু ভাবিনি, ভাবলাম বয়সের কারণে হয়তো ঘুম কম হয়। কিন্তু দিন যত গেল তার আচরণ আরও রহস্যময় হতে লাগল। একদিন সকালে আমি তার ঘরে চা দিতে গিয়ে দেখলাম তিনি কিছু পুরনো ছবি দেখছেন। আমাকে দেখে খুব তাড়াতাড়ি ছবিগুলো একটা খামের মধ্যে ঢুকিয়ে ফেললেন, কিন্তু আমি একটা ছবি দেখে ফেলেছিলাম। সেই ছবিতে একটা মেয়ে ছিল যার চেহারা অনেকটা আমার মতো। আমি জিজ্ঞেস করলাম, বাবা, ওই ছবিটা কার? তিনি একটু থমকে গেলেন, তারপর বললেন, পুরনো কথা, তোমার জানার দরকার নেই। সেদিন থেকে আমার মনে একটা কৌতূহল জাগল, ওই মেয়েটা কে, আর কেন তার চেহারা আমার মতো? পরের কয়েকদিন আমি শ্বশুরমশাইয়ের গতিবিধি লক্ষ্য করতে লাগলাম। দেখলাম তিনি প্রায়ই সেই খাতাটায় কিছু লিখছেন, আর কখনো কখনো ফোনে কার সাথে যেন কথা বলছেন, খুব আস্তে আস্তে, যেন কেউ শুনতে না পায়। একদিন রাতে আমি ঘুম থেকে উঠে দেখি দেবাশিস নেই। খুঁজতে খুঁজতে দেখি সে আর শ্বশুরমশাই দুজনে ব্যালকনিতে দাঁড়িয়ে কিছু নিয়ে কথা বলছেন। আমি কাছে যেতেই তারা থেমে গেলেন। দেবাশিস বলল, তুমি এখানে কেন? আমি বললাম, তুমিও বা এখানে কেন? এত রাতে কি নিয়ে কথা হচ্ছিল? দেবাশিস এড়িয়ে গেল, বলল, কিছু না, বাবার কিছু পুরনো কথা বলছিলেন, চলো ঘুমাতে যাই। কিন্তু আমার মন মানল না। আমি বুঝতে পারছিলাম কিছু একটা হচ্ছে, কিছু একটা যেটা আমাকে জানানো হচ্ছে না। পরের সপ্তাহে একদিন শ্বশুরমশাই বললেন তিনি কয়েকদিনের জন্য একটা জায়গায় যাবেন। কোথায় যাবেন জিজ্ঞেস করলে বললেন, একটা পুরনো বন্ধুর সাথে দেখা করতে। তিনি চলে যাওয়ার পর আমার মনে হলো এটাই সুযোগ। আমি তার ঘরে ঢুকলাম, সেই খাতাটা খুলতে লাগলাম।
অনেক খোঁজাখুঁজির পর একটা স্যুটকেসের ভেতর থেকে খাতাটা পেলাম। খাতা খুলে যা দেখলাম তাতে আমার হাত কাঁপতে শুরু করল। প্রথম পাতায় লেখা ছিল অসমাপ্ত মিশন, ২১ বছর পর পুনরায় চেষ্টা। পরের পাতায় একটা ছবি আটকানো, সেই মেয়েটার ছবি যাকে আমি আগে দেখেছিলাম। নিচে লেখা সায়ন্তনী, আমার হারানো ভালোবাসা। আমি পাতা ঘোরাতে লাগলাম। পুরো খাতা জুড়ে একটা অবিশ্বাস্য কাহিনী লেখা ছিল। ২১ বছর আগে শ্বশুরমশাই সায়ন্তনী নামে একটা মেয়ের প্রেমে পড়েছিলেন। সেই সময় তার বয়স ৪৪ বছর আর মেয়েটার বয়স ছিল মাত্র ১৯ বছর। তারা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কক্সবাজারে নতুন পরিচয়, নতুন জীবন শুরু করবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু পালানোর আগের রাতে সায়ন্তনী নিখোঁজ হয়ে যায়। পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো হদিশ পায়নি। শ্বশুরমশাইও নিজে অনেক খুঁজেছিলেন, কিন্তু কোনো সন্ধান পাননি। খাতায় লেখা ছিল, সায়ন্তনী হারিয়ে যাওয়ার পর আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু সংসারের দায়িত্বের কারণে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে হয়েছিল। কিন্তু সায়ন্তনীকে আমি কখনো ভুলতে পারিনি। সে আমার অসমাপ্ত প্রেম, আমার অপূর্ণ স্বপ্ন। আরও লেখা ছিল, ২১ বছর পর আমি মেঘলাকে দেখে চমকে গেছি। তার চেহারা, তার কথা বলার ধরন, তার হাঁটার ভঙ্গি সবকিছুই সায়ন্তনীর মতো। প্রথমে ভেবেছিলাম কাকতালীয়, কিন্তু যতদিন যাচ্ছে তত আমার বিশ্বাস হচ্ছে মেঘলা হয়তো সায়ন্তনীরই কোনো আত্মীয়, হয়তোবা তার মেয়ে। আমি তদন্ত করেছি, জেনেছি মেঘলা একটা এতিমছানা থেকে দত্তক নেওয়া। তার জন্মের সঠিক তথ্য নেই। আমার সন্দেহ হচ্ছে সায়ন্তনী হয়তো গর্ভবতী ছিল, হয়তো পালানোর আগের রাতে সে জানতে পেরেছিল, হয়তো সেই কারণেই সে পালিয়ে গেছিল, হয়তো সে বাচ্চা হওয়ার পর মারা গেছে আর বাচ্চাটা এতিমখানায় রেখে দেওয়া হয়েছে। যদি তাই হয় তাহলে মেঘলা আমার মেয়ে, আমার নিজের রক্ত। এই চিন্তা আমাকে পাগল করে দিচ্ছে। আমি জানি না কি করব। আমার নিজের ছেলে দেবাশিসের সাথে তার বিয়ে হয়েছে, তার মানে আমি... না, এটা সম্ভব নয়। এটা নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি। আমি আবার খাতাটা তুলে নিলাম। পরের পাতায় লেখা ছিল, আমি ডিএনএ টেস্ট করাতে যাই, কিন্তু কিভাবে? মেঘলা জানলে কি ভাববে? দেবাশিস জানলে কি করবে? পুরো পরিবার ভেঙে পড়বে। আমি একজন প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করেছি। তার নাম কাজল রায়চৌধুরী। সে সায়ন্তনীর ব্যাপারে খোঁজখবর নিচ্ছে আর মেঘলার জন্মের ব্যাপারেও তদন্ত করছে। কাজল জানিয়েছে, সায়ন্তনীর নিখোঁজ হওয়ার ৯ মাস পর একটা এতিমখানায় একটা বাচ্চা মেয়ে পাওয়া গেছিল। সেই বাচ্চাটার বয়স তখন মাত্র কয়েকদিন। বাচ্চাটার গায়ে একটা লকেট ছিল, যেটায় এস অক্ষর খোদাই করা। মেঘলার গলায় আমি সেই লকেট দেখেছি। সে বলেছিল এটা তার মায়ের দেওয়া একমাত্র জিনিস। আমার হাত এতটাই কাঁপছিল যে পাতা ঘোরাতে পারছিলাম না। আমি নিজের গলায় হাত দিলাম। সত্যিই আমার গলায় একটা পুরনো সোমার লকেট আছে, যেটায় এস অক্ষর খোদাই করা। এতিমখানার ম্যাট্রন বলেছিলেন এটা আমার সাথেই পাওয়া গেছিল। আমার চোখ ঝাপসা হয়ে এলো। আমি কি সত্যি... হঠাৎ দরজায় একটা আওয়াজ হলো। আমি চমকে উঠলাম। খাতাটা দ্রুত বন্ধ করে আবার সুটকেসে রেখে দিলাম। বাইরে বেরিয়ে দেখি রিয়ান দাঁড়িয়ে আছে। মা, তুমি দাদুর ঘরে কি করছিলে? রিয়ান জিজ্ঞেস করল। আমি মিথ্যে বললাম, ঘরটা একটু পরিষ্কার করছিলাম। রিয়ান কিছু বলল না, কিন্তু তার চোখে সন্দেহের ছাপ দেখলাম। সেই দিন সারাদিন আমি অস্থির ছিলাম, কিছুতেই মন বসছিল না। সন্ধ্যায় দেবাশিস অফিস থেকে ফিরল। আমি তাকে কিছু বলবো কিনা ভাবছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সাহস পেলাম না। রাতে খাওয়ার সময় দেবাশিস বলল, বাবা আগামীকাল ফিরছে। বলল, একটা জরুরি কথা বলবে আমাদের সবার সাথে। আমার হাত থেকে থালা পড়ে যাওয়ার উপক্রম। আমি জিজ্ঞেস করলাম, কি কথা? দেবাশিস বলল, জানি না, ফোনে বলেনি, বলেছে সামনাসামনি বলবে। সেই রাতে আমার চোখে ঘুম এলো না। আমি বারবার ভাবছিলাম শ্বশুরমশাই কি বলতে চান। তিনি কি জানতে পেরেছেন? তিনি কি আমাকে বলবেন যে আমি তার মেয়ে? পরের দিন বিকেলে শ্বশুরমশাই ফিরে এলেন, সাথে একজন মধ্যবয়সী মানুষ। শ্বশুরমশাই পরিচয় করিয়ে দিলেন, ইনি কাজল রায়চৌধুরী, প্রাইভেট ডিটেকটিভ। আমার বুক ধক করে উঠল। তিনি সেই ডিটেকটিভ যার কথা খাতায় লেখা ছিল। সন্ধ্যায় খাওয়ার পর শ্বশুরমশাই বললেন, তোমরা সবাই লিভিং রুমে এসো, আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমরা সবাই জড়ো হলাম, রিয়ান, তিয়াশা, দেবাশিস, আমি আর কাজল রায়চৌধুরী। শ্বশুরমশাই একটা লম্বা শ্বাস নিলেন, তারপর বলতে শুরু করলেন, আমি আজ তোমাদের একটা পুরনো গল্প বলবো, ২১ বছর আগের একটা ঘটনা। তিনি সায়ন্তনীর সাথে তার প্রেমের গল্প বললেন, তাদের পালানোর পরিকল্পনার কথা বললেন, এবং সায়ন্তনীর হারিয়ে যাওয়ার কথা বললেন। দেবাশিস হতভম্ব হয়ে শুনছিল। বাবা, আপনি এসব কেন বলছেন?
শ্বশুরমশাই আমার দিকে তাকালেন, কারণ এই গল্পের সাথে মেঘলার একটা সম্পর্ক আছে। আমার শ্বাস বন্ধ হয়ে এলো। শ্বশুরমশাই বললেন, আমি মেঘলাকে দেখে সায়ন্তনীর কথা মনে পড়ে গেছিল। আমার সন্দেহ হয়েছিল মেঘলা হয়তো সায়ন্তনীর মেয়ে। আমি কাজলকে দিয়ে তদন্ত করিয়েছি। কাজল রায়চৌধুরী একটা ফাইল খুললেন। বললেন, আমি সায়ন্তনী দেবীর ব্যাপারে তদন্ত করেছি। তিনি ২১ বছর আগে নিখোঁজ হয়েছিলেন। কিন্তু আমি জানতে পারলাম তার নিখোঁজ হওয়ার ৮ মাস পর তিনি একটা দূরবর্তী গ্রামের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি একটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছিলেন, কিন্তু প্রসবের সময় জটিলতায় তিনি মারা যান। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমার মা, আমার আসল মা। কাজল বললেন, সেই বাচ্চাটাকে হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় এতিমখানায় পাঠিয়ে দিয়েছিল। সেই বাচ্চাটার গলায় একটা লকেট ছিল, যেটায় এস অক্ষর খোদাই করা। দেবাশিস আমার দিকে তাকালো, আমার গলার লকেটের দিকে তাকালো। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। শ্বশুরমশাই বললেন, আমি ডিএনএ টেস্ট করাতে চেয়েছিলাম, কিন্তু তার আগে আমি চেয়েছিলাম আরও নিশ্চিত হতে। কাজল আরও তথ্য জোগাড় করেছে। কাজল আরেকটা কাগজ বের করলেন। আমি সায়ন্তনী দেবীর পরিবারের খোঁজ করেছি। তার একটা বড় বোন ছিলেন, নাম শর্মিলা দেবী। শর্মিলা দেবী বিদেশে থাকতেন। সায়ন্তনীর মৃত্যুর খবর পেয়ে তিনি ভারতে ফিরে আসেন, কিন্তু ততদিনে বাচ্চাটা এতিমখানায় চলে যায়। শর্মিলা দেবী বাচ্চাটাকে খুঁজে বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই সময় রেকর্ড রাখার ব্যবস্থা খুব ভালো ছিল না। তিনি খুঁজে পাননি। হতাশ হয়ে তিনি আবার বিদেশে চলে যান। শ্বশুরমশাই শর্মিলা দেবীর সাথে যোগাযোগ করেছেন। তিনি এখন লন্ডনে থাকেন। তিনি জানতে চান তার ভাইজি কোথায়। আমি কাঁদতে কাঁদতে বললাম, তাহলে আমি সত্যিই সায়ন্তনীর মেয়ে? শ্বশুরমশাই মাথা নাড়লেন। আমার বিশ্বাস তুমি তাই, কিন্তু ডিএনএ টেস্ট করলে নিশ্চিত হওয়া যাবে। দেবাশিস ধারাক করে চিৎকার করে উঠল, বাবা, আপনি কি বলছেন জানেন? মেঘলা যদি সায়ন্তনীর মেয়ে হয় আর সায়ন্তনী যদি আপনার, তাহলে মেঘলা আমার বোন। আমি আমার নিজের বোনকে বিয়ে করেছি। রুমে একটা ভয়াবহ নীরবতা নেমে এলো। শ্বশুরমশাই মাথা নিচু করলেন, বললেন, না, সেটাই আসল রহস্য। আমরা সবাই বিস্মিত হয়ে তাকালাম। শ্বশুরমশাই বললেন, আমি এবং সায়ন্তনী আমরা কখনো শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়িনি। আমরা শুধু প্রেমে পড়েছিলাম, পালানোর পরিকল্পনা করেছিলাম, কিন্তু তার আগেই সে নিখোঁজ হয়ে যায়। সায়ন্তনী যখন গর্ভবতী হয়, আমি তার বাবা ছিলাম না। তাহলে বাবা কে? কাজল বললেন, এটাই আমার তদন্তের আসল লক্ষ্য ছিল। আমি জানতে পেরেছি সায়ন্তনী দেবীর একজন প্রেমিক ছিলেন, নাম সুদীপ্ত মল্লিক। সুদীপ্ত ছিলেন একজন সাংবাদিক। তিনি একটা বড় দুর্নীতির তদন্ত করছিলেন। সায়ন্তনী এবং সুদীপ্ত গোপনে বিয়ে করেছিলেন, কিন্তু সুদীপ্তর তদন্তের কারণে তাদের জীবন বিপদে পড়ে যায়। যারা দুর্নীতিতে জড়িত ছিল তারা সুদীপ্তকে হত্যা করে। সায়ন্তনী তখন ৩ মাসের গর্ভবতী। সায়ন্তনী তার জীবনের ভয়ে পালিয়ে যায়। সে জানত ওই লোকগুলো তাকেও মারতে পারে। সে তার নিজের পরিবারের কাছেও যেতে পারেনি, কারণ তাতে তাদের জীবনও বিপদে পড়ত। সে একটা ছোট্ট গ্রামে লুকিয়েছিল। সেখানেই তার মেয়ে হয়, কিন্তু প্রসবের সময় জটিলতায় তিনি মারা যান। আমি কাঁদছিলাম। আমার মায়ের কি ভয়াবহ জীবন ছিল। আর আমার বাবা, আমার আসল বাবাকে আমি কখনো দেখিনি। শ্বশুরমশাই আমার কাছে এসে বসলেন, আমার হাত ধরলেন, বললেন, মেঘলা, আমি সায়ন্তনীকে ভালোবাসতাম, কিন্তু তুমি আমার মেয়ে নও। তুমি সুদীপ্ত মল্লিকের মেয়ে। তোমার বাবা ছিলেন একজন সৎ সাংবাদিক, যিনি সত্যের জন্য জীবন দিয়েছেন। তোমার গর্বিত হওয়া উচিত। আর তোমার মা, সায়ন্তনী, সে ছিল সবচেয়ে সাহসী মহিলা যাকে আমি চিনতাম। সে তোমাকে বাঁচানোর জন্য সবকিছু ত্যাগ করেছিল। তুমি তার উত্তরাধিকার। দেবাশিস আমার পাশে এসে বসল, আমাকে জড়িয়ে ধরল, বলল, মেঘলা, তুমি আমার বোন নও, তুমি আমার স্ত্রী। আমাদের বিয়ে সম্পূর্ণ বৈধ। আমি তোমাকে ভালোবাসি। রিয়ান আর তিয়াশা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল। রিয়ান বলল, মা, তুমি আমাদের মা। তোমার অতীত যাই হোক না কেন, আমাদের কাছে তুমি শুধু মা। আমি তাদের সবাইকে জড়িয়ে ধরে কাঁদলাম, কিন্তু এবার আমার কান্না ছিল স্বস্তির, আনন্দের। কাজল বললেন, আর একটা খবর আছে। সুদীপ্ত মল্লিকের ভাই অমিত মল্লিক এখনও বেঁচে আছেন। তিনি কলকাতায় থাকেন। আমি তার সাথে যোগাযোগ করেছি। তিনি জানতে চান তার ভাইয়ের মেয়ে কোথায়। আমার বুকের ভেতর একটা উষ্ণতা ছড়িয়ে পড়ল। আমার বাবার পরিবার, আমার আসল পরিবার।
পরের সপ্তাহে আমরা অমিত মল্লিকের সাথে দেখা করলাম। তিনি ছিলেন ৬০ বছরের একজন ভদ্রলোক। আমাকে দেখে তার চোখ ছলছল করে উঠল। তিনি বললেন, তুমি সুদীপ্তর মতো দেখতে, একই চোখ, একই হাসি। আমার ভাই যদি বেঁচে থাকত তাহলে তোমাকে দেখে কত খুশি হতো। আমরা রাত 10টা পর্যন্ত সেখানে ছিলাম। উৎসবে অনেক খাবার ছিল, স্থানীয় নাচগান হলো, আমরা সবাই মিলে নাচলাম। পিয়ার সৌম্য স্থানীয় বাচ্চাদের সাথে খেলা করল। কটেজে ফেরার পথে রঞ্জন বলল, আজকের রাতটা খুব সুন্দর ছিল। হ্যাঁ, শ্বশুরজি বললেন, এরকম রাত জীবনে কমই আসে। আমি হাসলাম। আমি জানতাম এই ট্রিপটা আমাদের পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা একসাথে সময় কাটিয়েছি, একে অপরকে বুঝেছি এবং জীবনের সত্যিকারের অর্থ শিখেছি। পরদিন আমাদের কলকাতা ফেরার দিন। সকালে আমরা প্যাকিং শুরু করলাম। পিয়া খুব দুঃখিত ছিল। আমি এখানে আরও থাকতে চাই। আমরা আবার আসব, আমি বললাম, আগামী বছর। প্রতিশ্রুতি? সে জিজ্ঞেস করল। প্রতিশ্রুতি, আমি বললাম। চেক আউট করার সময় ম্যানেজার বলল, আপনাদের থাকা কেমন ছিল? অসাধারণ, রঞ্জন বলল। আমরা নিশ্চিত আবার আসব। আমরা যখন গাড়িতে উঠছিলাম তখন আমি শেষবারের মতো পাহাড়টার দিকে তাকালাম। সূর্যের আলোতে পাহাড়টা ঝলমাল করছে, মেঘগুলো খেলা করছে। এবং তখনই আমি দেখলাম, একটা ক্ষণিকের জন্য সেই আলোর মানুষ, সে পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে হাত নাড়ছে। আমি হাত নাড়লাম, বিদায় জানালাম এবং মনে মনে প্রতিশ্রুতি করলাম যে আমি তার বার্তা মনে রাখব, শান্তি, ভালোবাসা এবং প্রকৃতির প্রতি সম্মান। শ্বশুরজিও দেখেছেন। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। আমরা দুজনেই জানি আমরা কি দেখেছি। গাড়ি চলতে শুরু করল। দার্জিলিং পিছনে রয়ে গেল, কিন্তু এই ট্রিপের স্মৃতি চিরকাল আমাদের সাথে থাকবে। কলকাতায় ফেরার পথে সৌম্য বলল, মা, এই ট্রিপটা সত্যি অসাধারণ ছিল। আমরা এত মজা করেছি। হ্যাঁ, পিয়া বলল, এবং আমি অনেক কিছু শিখেছি। কি শিখেছ? রঞ্জন জিজ্ঞেস করল। আমি শিখেছি যে পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। পিয়া বলল, আমরা যতই ব্যস্ত থাকি না কেন, আমাদের একসাথে সময় কাটানো উচিত। আমি পিছন থেকে তার মাথায় হাত বুলালাম। তুমি একদম ঠিক বলেছ। শ্বশুরজি বললেন, এই ট্রিপে আমি বুঝেছি যে বয়স হলেও আমি একা নই, আমার একটা সুন্দর পরিবার আছে। রঞ্জন বাবার কাঁধে হাত রাখল। বাবা, আপনি কখনো একা না, আমরা সবসময় আছি। আমি জানলা দিয়ে বাইরে তাকালাম। রাস্তার দুপাশে সবুজ গাছ, পাহাড়, নদী, প্রকৃতি এত সুন্দর। এবং আমি বুঝলাম সেই প্রাচীন সভ্যতা আসলে কি বলতে চেয়েছিল। তারা চেয়েছিল আমরা বুঝি যে জীবনের সৌন্দর্য ছোট ছোট জিনিসে, পরিবারের সাথে সময় কাটানোতে, প্রকৃতিকে উপভোগ করাতে, একে অপরকে ভালোবাসাতে। আমরা জীবনে এত বড় বড় জিনিসের পেছনে ছুটি যে ছোট সুখগুলো ভুলে যাই। একসাথে খাওয়া, একসাথে হাসা, একসাথে সময় কাটানো। সন্ধ্যায় আমরা বাড়ি পৌঁছলাম, সবাই ক্লান্ত কিন্তু খুশি। আমরা ব্যাগ নামাতে শুরু করলাম। তোমরা জানো কি, রঞ্জন বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি প্রতি সপ্তাহে অন্তত একদিন পরিবারের সাথে কাটাবো। অফিসের কাজ বন্ধ, শুধু পরিবার। সত্যি? সম্মুখ খুশি হয়ে বলল, এটা দারুণ। হ্যাঁ, রঞ্জন বলল, এই ট্রিপ আমাকে বুঝিয়েছে যে কাজ গুরুত্বপূর্ণ, কিন্তু পরিবার আরও বেশি গুরুত্বপূর্ণ। আমি তার হাত ধরলাম। আমি খুব খুশি। রাতে যখন সবাই ঘুমিয়ে গেল তখন আমি বারান্দায় গেলাম। আমাদের বাড়ির বারান্দা। শহরের আলোয় আকাশে তারা দেখা যায় না, কিন্তু আমি জানি তারা আছে। আমি মনে মনে সেই আলোর মানুষকে ধন্যবাদ দিলাম। তারা আমাদের একটা অমূল্য শিক্ষা দিয়েছে। পরদিন থেকে আমাদের জীবন অনেকটা বদলে গেল। রঞ্জন সত্যি প্রতি সপ্তাহে একদিন বাড়িতে থাকত। আমরা সবাই একসাথে সিনেমা দেখতাম, বাইরে খেতে যেতাম, পার্কে হাঁটতে যেতাম। শ্বশুরজি আর একা অনুভব করতেন না। সৌম্য তাকে দাবা খেলা শেখালো। পিয়া তার সাথে গল্পের বই পড়ত। আমি তার পছন্দের খাবার রান্না করতাম। এবং প্রতি মাসে একবার আমরা শহরের বাইরে কোথাও যেতাম, প্রকৃতির মাঝে। সেটা হতে পারে কোনো পার্ক, নদীর ধারে অথবা কোনো ছোট্ট গ্রামে। 1 বছর পর আবার দুর্গাপূজার ছুটি এলো। আমরা প্রতিশ্রুতি অনুযায়ী আবার দার্জিলিং গেলাম, একই রিসর্টে, একই কটেজে। প্রথম রাতেই আমি আর শ্বশুরজি বারান্দায় গেলাম। আমরা অপেক্ষা করলাম, কিন্তু এবার সেই আলো এলো না। হয়তো তারা মনে করে আমাদের আর শিক্ষার দরকার নেই, শ্বশুরজি বললেন। আমরা রাত 10টা পর্যন্ত সেখানে ছিলাম। উৎসবে অনেক খাবার ছিল, স্থানীয় নাচগান হলো, আমরা সবাই মিলে নাচলাম। পিয়া আর সৌম্য স্থানীয় বাচ্চাদের সাথে খেলা করল।
কটেজে ফেরার পথে রঞ্জন বলল, আজকের রাতটা খুব সুন্দর ছিল। হ্যাঁ, শ্বশুরজি বললেন, এইরকম রাত জীবনে কমই আসে। আমি হাসলাম। আমি জানতাম এই ট্রিপটা আমাদের পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা একসাথে সময় কাটিয়েছি, একে অপরকে বুঝেছি এবং জীবনের সত্যিকারের অর্থ শিখেছি। পরদিন আমাদের কলকাতা ফেরার দিন। সকালে আমরা প্যাকিং শুরু করলাম। পিয়া খুব দুঃখিত ছিল। আমি এখানে আরও থাকতে চাই। আমরা আবার আসব, আমি বললাম, আগামী বছর। প্রতিশ্রুতি? সে জিজ্ঞেস করল। প্রতিশ্রুতি, আমি বললাম। চেক আউট করার সময় ম্যানেজার বলল, আপনাদের থাকা কেমন ছিল? অসাধারণ, রঞ্জন বলল। আমরা নিশ্চিত আবার আসব। আমরা যখন গাড়িতে উঠছিলাম তখন আমি শেষবারের মতো পাহাড়টার দিকে তাকালাম। সূর্যের আলোতে পাহাড়টা ঝলমল করছে, মেঘগুলো খেলা করছে। এবং তখনই আমি দেখলাম, একটা ক্ষণিকের জন্য সেই আলোর মানুষ সেই পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে হাত নাড়ছে। আমি হাত নাড়লাম, বিদায় জানালাম এবং মনে মনে প্রতিশ্রুতি করলাম যে আমি তার বার্তা মনে রাখব, শান্তি, ভালোবাসা এবং প্রকৃতির প্রতি সম্মান। শ্বশুরজিও দেখেছেন, তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। আমরা দুজনেই জানি আমরা কি দেখেছি। গাড়ি চলতে শুরু করল, দার্জিলিং পিছনে রয়ে গেল, কিন্তু এই ট্রিপের স্মৃতি চিরকাল আমাদের সাথে থাকবে। কলকাতায় ফেরার পথে সৌম্য বলল, মা, এই ট্রিপটা সত্যিই অসাধারণ ছিল। আমরা এত মজা করেছি। হ্যাঁ, পিয়া বলল, এবং আমি অনেক কিছু শিখেছি। কি শিখেছ? রঞ্জন জিজ্ঞেস করল। আমি শিখেছি যে পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, পিয়া বলল। আমরা যতই ব্যস্ত থাকি না কেন, আমাদের একসাথে সময় কাটানো উচিত। আমি পিছন থেকে তার মাথায় হাত বুলালাম। তুমি একদম ঠিক বলেছ। শ্বশুরজি বললেন, এই ট্রিপে আমি বুঝেছি যে বয়স হলেও আমি একা নই, আমার একটা সুন্দর পরিবার আছে। রঞ্জন বাবার কাঁধে হাত রাখল। বাবা, আপনি কখনো একা না, আমরা সব সময় আছি। আমি জানলা দিয়ে বাইরে তাকালাম। রাস্তার দুপাশে সবুজ গাছ, পাহাড়, নদী, প্রকৃতি এত সুন্দর। এবং আমি বুঝলাম সেই প্রাচীন সভ্যতা আসলে কি বলতে চেয়েছিল। তারা চেয়েছিল আমরা বুঝি যে জীবনের সৌন্দর্য ছোট ছোট জিনিসে, পরিবারের সাথে সময় কাটানোতে, প্রকৃতিকে উপভোগ করাতে, একে অপরকে ভালোবাসাতে। আমরা জীবনে এত বড় বড় জিনিসের পিছনে ছুটি যে ছোট সুখগুলো ঢুলে যাই। একসাথে খাওয়া, একসাথে হাসা, একসাথে সময় কাটানো। সন্ধ্যায় আমরা বাড়ি পৌঁছলাম, সবাই ক্লান্ত কিন্তু খুশি। আমরা ব্যাগ নামাতে শুরু করলাম। তোমরা জানো কি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি প্রতি সপ্তাহে অন্তত একদিন পরিবারের সাথে কাটাবো। অফিসের কাজ বন্ধ, শুধু পরিবার। সত্যি? সৌম্য খুশি হয়ে বলল, এটা দারুণ। হ্যাঁ, রঞ্জন বলল, এই ট্রিপে আমাকে বুঝিয়েছে যে কাজ গুরুত্বপূর্ণ কিন্তু পরিবার আরও বেশি গুরুত্বপূর্ণ। আমি তার হাত ধরলাম। আমি খুব খুশি। রাতে যখন সবাই ঘুমিয়ে গেল তখন আমি বারান্দায় গেলাম, আমাদের বাড়ির বারান্দা। শহরের আলোয় আকাশে তারা দেখা যায় না, কিন্তু আমি জানি তারা আছে। আমি মনে মনে সেই আলোর মানুষটাকে ধন্যবাদ দিলাম। তারা আমাদের একটা অমূল্য শিক্ষা দিয়েছে। পরদিন থেকে আমাদের জীবন অনেকটা বদলে গেল। রঞ্জন সত্যি প্রতি সপ্তাহে একদিন বাড়িতে থাকত। আমরা সবাই একসাথে সিনেমা দেখতাম, বাইরে খেতে যেতাম, পার্কে হাঁটতে যেতাম। শ্বশুরজি আর একা অনুভব করতেন না। সৌম্য তাকে দাবা খেলা শেখালো, পিয়া তার সাথে গল্পের বই পড়ত, আমি তার পছন্দের খাবার রান্না করতাম। এবং প্রতি মাসে একবার আমরা শহরের বাইরে কোথাও যেতাম, প্রকৃতির মাঝে। সেটা হতে পারে কোনো পার্ক, নদীর ধারে, অথবা ছোট্ট কোনো গ্রামে। 1 বছর পর আবার দুর্গাপূজার ছুটি এলো। আমরা প্রতিশ্রুতি অনুযায়ী আবার দার্জিলিং গেলাম, একই রিসর্টে, একই কটেজে। প্রথম রাতেই আমি আর শ্বশুরজি বারান্দায় গেলাম। আমরা অপেক্ষা করলাম, কিন্তু এবার সেই আলো এলো না। হয়তো তারা মনে করে আমাদের আর শিক্ষার দরকার নেই, শ্বশুরজি বললেন। হয়তো, আমি বললাম। অথবা হয়তো তারা দেখছে আমরা তাদের বার্তা মেনে চলছি। আমরা চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইলাম। তারাগুলো ঝলমল করছে, পাহাড়ের ঠান্ডা হাওয়া বইছে, সবকিছু শান্ত। মৌসুমী, শ্বশুরজি বললেন, গত বছর আমি তোমাকে যে স্বপ্নের কথা বলেছিলাম। হ্যাঁ, আমি বললাম। আমি এখন বুঝেছি সেটা ভুল স্বপ্ন। সত্যিকারের স্বপ্ন হলো আমরা সবাই মিলে একসাথে থাকব, সুখে দুঃখে, সব সময়। আমি হাসলাম। আপনি একদম ঠিক বলেছেন বাবা, পরিবারই সবকিছু। ঠিক তখন হঠাৎ একটা ছোট্ট আলো দেখা গেল, খুব ক্ষণিকের জন্য, দূরের পাহাড়ে। যেন কেউ আমাদের বলছে, তোমরা ঠিক পথে আছো। আমরা দুজনেই হাসলাম। আমরা জানি আমরা সঠিক কাজ করছি। পরদিন সকালে আমরা সবাই মিলে সেই একই জায়গায় ট্রেকিং গেলাম। পাহাড়ের ওপর থেকে দৃশ্য এখনও একই রকম সুন্দর। কাঞ্চনজঙ্ঘা পর্বত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মা, আমি বড় হয়ে পরিবেশ রক্ষা কাজ করতে চাই, পিয়া বলল। সত্যি? আমি খুশি হয়ে জিজ্ঞেস করলাম, কেন? কারণ এই সুন্দর প্রকৃতি আমি ধ্বংস হতে দিতে চাই না। আমি চাই আমার বাচ্চারাও এসব দেখুক। আমি তাকে জড়িয়ে ধরলাম।
তুমি একটা অসাধারণ মেয়ে। সৌম্য বলল, আমিও তোমার সাথে থাকব, আমরা মিলে কাজ করব। শ্বশুরজি গর্বিত চোখে তাদের দিকে তাকালেন। তোমরা দুজন আমাদের পরিবারের ভবিষ্যৎ এবং তোমরা সঠিক পথে আছো। রঞ্জন বলল, আমিও তোমাদের সাহায্য করব, আমার অফিস থেকে আমি পরিবেশ রক্ষার প্রজেক্টে বিনিয়োগ করব। আমি দেখলাম আমাদের পরিবার সত্যিই বদলে গেছে। সেই এক রাতের অভিজ্ঞতা আমাদের সবাইকে বদলে দিয়েছে। আমরা যখন পাহাড় থেকে নামছিলাম তখন একটা বুড়ো মহিলা আমাদের পথ আটকালেন। তিনি স্থানীয় পোশাক পরা, মুখে একটা মহেশ্বমী হাসি। আপনারা তাদের দেখেছেন, তাই না? তিনি জিজ্ঞেস করলেন। আমি আর শ্বশুরজি চমকে গেলাম। আপনি কিভাবে জানলেন? বুড়ো মহিলা হাসলেন। আমি দেখতে পাই, আপনাদের চোখে সেই আলো আছে। যারা তাদের দেখে তাদের চোখে একটা বিশেষ আলো আসে। আপনিও দেখেছেন? শ্বশুরজি জিজ্ঞেস করলেন। হ্যাঁ, অনেক বছর আগে। আমার বয়স তখন ২০। আমি তখন খুব রাগী ছিলাম, সব কিছু নিয়ে অসন্তুষ্ট। কিন্তু সেই রাতের পর আমার জীবন বদলে গেল। কি শিখেছিলেন আপনি? আমি জিজ্ঞেস করলাম। আমি শিখেছি যে রাগ আর ঘৃণা শুধু নিজেকেই ধ্বংস করে। ভালোবাসা আর ক্ষমাই একমাত্র পথ, এবং সেই থেকে আমি শান্তিতে আছি। তিনি আমার হাত ধরলেন। আপনারা যা শিখেছেন সেটা ছড়িয়ে দিন, মানুষকে বলুন পৃথিবীর খুব দরকারি এই বার্তার। আমরা করব, আমি প্রতিশ্রুতি দিলাম। বুড়ো মহিলা মাথা নাড়লেন এবং চলে গেলেন। আমরা তাকে দেখতে দেখতে দাঁড়িয়ে রইলাম। মা, ওই মহিলা কে? পিয়া জিজ্ঞেস করল। একজন জ্ঞানী মানুষ, যিনি জীবনের সত্য জানেন। সেই ট্রিপের পর আমরা কলকাতায় ফিরে গেলাম।